Hello students, welcome back to our YouTube channel Bengal ID. আজ আমরা নতুন একটি শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ আলোচনা করব এই ভিডিওতে। চলো লেটস গেট স্টার্টেড। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of palmyra writing. এখানে ফার্স্ট আমরা জানব হু ইজ অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার কাকে বলে? অ্যাস্ট্রোলজার কাকে বলে এটা আমাদের কিন্তু জানা খুবই জরুরি। আ ম্যান হু ইউজেস অ্যাস্ট্রোলজি টু ডিপিক্ট সামওয়ানস ফিউচার, একজন মানুষ যে অন্য একজনের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারে তাকে আমরা এক কথায় অ্যাস্ট্রোলজার বলতে পারি। তাই এখানে সেই অ্যাস্ট্রোলজারের একটা দিনের বর্ণনা আর কে নারায়ণ, বিখ্যাত লেখক আর কে নারায়ণ, তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই ভিডিওতে। আমরা সেটা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন এবং প্রত্যেকটি কঠিন ওয়ার্ডের মানে আলোচনা করব। অলরেডি আমি সেগুলো পাশে লিখে রেখেছি। ওকে, আই হোপ দিস উইল বি হেল্পফুল টু অল অফ ইউ। ওকে, পাঞ্চুয়ালি যথারীতি যথাসময় অ্যাট মিড ডে, দুপুরবেলা মধ্যাহ্নকালে, হি ওপেন্ড হিজ ব্যাগ, সে পৌঁছে গিয়েছিল তার সেই গন্তব্যস্থলে। সেখানে গিয়ে সে কী করলো, তার সেই ব্যাগটা খুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে দিয়েছিল তার সেই পেশাগত যে উপকরণ, হুইচ কনসিস্টেড অফ আ ডজন কাউরি সেলস, তার সেই যে পেশাদারি যে যন্ত্রপাতি তার মধ্যে ছিল 1 ডজন 12খানা মতো কাউরি সেলস। অবশ্যই তোমাদের মনে হতে পারে যে সেল বা কাউরি সেলটা কি, হোয়াট ইজ কাউরি সেল। দেখো এই যে পিকচার রয়েছে এইগুলো হচ্ছে কাউরি সেল। দিস ইজ আ ইউনিট অফ কারেন্সি ওয়ান্স ইন ইন্ডিয়া। একসময় ইন্ডিয়াতে এগুলো কারেন্সি মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো, বিনিময়ের মাধ্যম ছিল এই কড়ি। আর কি ছিল, আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, একটা 4 কোনা কাপড় যেখানে অস্পষ্ট রহস্যময় কিছু আঁকিবুঁকি লেখা তার উপরে লেখা ছিল। আর নোটবুক, একটি খাতা, অ্যান্ড আ বান্ডিল অফ পালময়রা রাইটিং, এক বান্ডিল মতো তাল পাতার পাণ্ডুলিপি। আমরা এই গল্পটা অনেক দিন আগের গল্প পড়ছি, এখন তো আর আমরা পাণ্ডুলিপি তাল পাতা তো ব্যবহার করি না। এক সময় অনেক বছর আগে কিন্তু তাল পাতা ব্যবহার করা হতো, সেটা লেখার জন্য কাগজের পরিবর্তে বিকল্প হিসাবে। তাহলে আমরা এখানে কোন কোন কোশ্চেন এখানে পেলাম, শর্ট কোশ্চেন তো বেশ ফার্স্ট সেমিস্টারে। তা প্রথম আমরা এখানে পাবো যে কখন তিনি তার দোকানটা বা তার যে দোকানটি, অ্যাকচুয়ালি তিনি তো যথাসময়ে পৌঁছে গিয়েছিলেন, কখন পৌঁছে গিয়েছিলেন না মিড ডে, এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে। এবং তিনি ব্যাগ থেকে কি কি বের করেছিলেন, মানে তার বা তিনার যে পেশাগত উপকরণ কি কি ছিল সেগুলো কিন্তু a dozen cowrie shell, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, a bundle of palmyra writing, এগুলো কিন্তু তার উত্তর। His forehead was resplendent with sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp, abnormal gleam, which was really an outcome of a
continual searching look for customers, but which his simple clients took to be a prophetic light and felt comforted. এখানে আমরা তার কিছু বর্ণনা, বেসিক্যালি ফোরহেডের বর্ণনা, কপালের বর্ণনা লেখক আর কে নারায়ণ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন একজন অ্যাস্ট্রোলজারে। দেখো কপালে কি রয়েছে, কপাল রেসপ্লেন্ডেন্ট, অতি উজ্জ্বল করা ছিল, উইথ স্যাক্রেড অ্যাস, পবিত্র শুদ্ধ সেই যে ছাই ভস্য এবং সিঁদুর দিয়ে তার কপালটা লেপা ছিল, যেটা জল জল করছিল। অ্যান্ড হিজ আই স্পার্কেলড উইথ আ শার্প অ্যাব নর্মাল গ্লেম, এবং তার চোখগুলো ঝকঝক করছে, ঝলমল ঝলমল করছে, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লেম, তীক্ষ্ণ অস্বাভাবিক এক আলোর ছটায়, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা সত্যিকারে অ্যান আউটকাম। এখানে আউটকাম মানে হচ্ছে ফল, অ্যাকচুয়ালি আউটকাম বলতে এটা তার একটা মানে তার যে চোখের ঝলক, যেটা সত্যি এক আউটকাম, মানে তার একটা বিজনেসের একটা অঙ্গ, একটা খুব সুন্দর একটা অঙ্গ, চোখের যে ঝলক বা চোখের যে দীপ্তি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আই টু আই কন্ট্যাক্ট ছাড়া কাস্টমারের সঙ্গে কথা বা একজন শপকিপারের বা একজন অ্যাস্ট্রোলজারের কন্ট্যাক্ট করাটা খুব কঠিন হয়ে যাবে। তাই এখানে তার সেই চোখের বর্ণনাটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, কারণ অ্যাস্ট্রোলজার্সরা কিন্তু আই টু আই কন্ট্যাক্ট করতো। তাই বলা হচ্ছে তার চোখগুলো ঝকঝক করছিল এবং অস্বাভাবিক আলোর যেন জ্যোতি বেরোচ্ছে, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। তার চোখগুলোর যে দীপ্ত জ্যোতি যেন অনবরত খুঁজে চলেছে কাস্টমার্স, খদ্দেরদের। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু তার সেই যে সাদা মাটা সিম্পল ক্লায়েন্টস, খদ্দের বা মক্কেলরা, টুক টু বি আ প্রফেটিক লাইট, সেই যে চোখের যে দীপ্তি আলো, সেইগুলোকে ওরা মনে করতো যে ভবিষ্যতের কোনো এক আলোর প্রভাব, মানে ওদের ভবিষ্যৎ বা ওই ব্যক্তির ভবিষ্যতের যেন একটা সম্ভাবনা বা ভবিষ্যতের এক লাইট বা একটা আলোর প্রভাব তৈরি হচ্ছে। অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করত, কারণ তারা মনে করতো যে এই অ্যাস্ট্রোলজার কিছু তার ভালো কিছু দিক অবশ্যই তাকে জানাবে, ভবিষ্যতে তার কি কি বা কোন কোন বিষয় তার ডেভেলপ হতে পারে, কোন জিনিসগুলো তার ভালো কিছু রয়েছে, সেইগুলো সম্বন্ধে সে হয়তো বলবে, সেই এক আলোর আশা খুঁজে পায়। আমরা এখন চলে যাব আর কে নারায়ণ লেখক সম্বন্ধে, এবং এই যে গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের মূল বিষয় কি একটু জেনে আসা ভালো বা একটু জেনে রাখা ভালো। চলো আমরা একটু জেনে নিই। এই হচ্ছে টোটাল টেক্সট, তোমরা পারলে পিডিএফ নিতে পারো, লিঙ্কে দেওয়া আছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাবাউট দ্য স্টোরি। The story deals with the day's events in the life of a good for nothing fellow. এখানে গুড ফর নাথিং মানে বেকার, অকেজো এক লোক, ফেলো মানে লোক, টার্ন ইনটু অ্যান অ্যাস্ট্রোলজার। এই গল্পতে একটা দিনের বর্ণনা, বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা, কার না একজন অকেজো এক বেকার এক মানুষের জীবনের কিছু ঘটনার বর্ণনা রয়েছে, যেগুলো টার্নড হিম, অ্যাকচুয়ালি যেগুলো তাকে টার্ন ইনটু অ্যান অ্যাস্ট্রোলজার, পরিবর্তন করে দিয়েছিল তাকে বা পরিবর্তন করেছে কিসে না এক অ্যাস্ট্রোলজারে। সাধারণ মানুষ থেকে এক সাধারণ বেকার এক অকেজো এক লোক, যে ভবঘুরে যে ঘুরে বেড়াতো, বাড়িতে কোনো কাজ ছিল না, সেই অ্যাস্ট্রোলজার পরিবর্তন হয়েছিল অনলি টু আর্ন হিজ ব্রেড অ্যান্ড বাটার, তার যে রুটি রুজি সেইটি বা সেটা চালানোর জন্য সে কেবলই সে অ্যাস্ট্রোলজারে পরিবর্তন হয়েছিল, তাছাড়া তার উপায় ছিল না। কারণ তিনি এক ব্যক্তি গুরুনায়ক বলে তাকে কিন্তু মার্ডার করেছিল
সেই ভেবে সে কিন্তু বাড়ি থেকে প্রায় 200 মাইল দৌড়ে পালিয়ে এসেছিল, এসে তার জীবনের এক দ্বিতীয় দ্বিতীয় স্টেজ বা জীবনের এক নেক্সট একটি স্টেজে পরিবর্তিত হয়। সে এসে এখানে নিজের জীবন জীবিকার জন্য একটা পেশা পছন্দ বা চুজ করে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার। যদিও তার সেরকম কোনো অভিজ্ঞতা বা ট্রেন্ড হি ইজ নট আ ট্রেন্ড অ্যাস্ট্রোলজার, কিন্তু পরিস্থিতি তাকে তৈরি করে দিয়েছে এক অ্যাস্ট্রোলজার। A single day brings in his drastic past back before him, but being a smart fellow, he finally deals with it. একদিন এনে দিয়েছিল এক কঠিন বাস্তব, কঠিন অতীতকে, ব্যাক বিফোর হিম, ঠিক তার সামনে ঘটে যাওয়া পূর্বে, যেটা তার গুরুনায়ক যে ক্লায়েন্ট এসেছিল, সেই কাস্টমারের সঙ্গে তার সেই দেখা হয়, যাকে সে খুন করে দিয়ে এসেছিল। ও নিজেই মনে করছিল আদৌ সে মারা যায়নি, তাকে কিন্তু কুয়ো থেকে তুলে আনা হয়েছিল। বাট বিং আ স্মার্ট ফেলো, কিন্তু তার মধ্যে যে চতুরতা এবং স্মার্টনেস থাকার জন্য হি ফাইনালি ডিলস উইথ ইট, সেই যে বিষয়টা কিন্তু সেই যে গুরুনায়ক যখন তার কাছে আসে, তিনি কিন্তু সেটা স্মার্টলি ম্যানেজ করে ফেলে। শর্ট স্টোরি সিগনিফাইজ ব্র্যাভিটি, ইকোনমি অফ ওয়ার্ডস অ্যান্ড কারেজ। এই শর্ট স্টোরিটা তাৎপর্য বহন করে সংক্ষিপ্ততা এবং চুজ অফ ওয়ার্ডস, ইকোনমিক মানে কি বাণিজ্যিক ওয়ার্ডস এর কালেকশান বা তার চয়ন, অ্যান্ড কারেজ, এবং এখানে যদিও অ্যাস্ট্রোলজার মধ্যে ভীতি কাজ করেছিল, তবুও তার সাহসিকতার পরিচয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট আমরা আসবো ফিচার্স অফ দ্য স্টোরি। এই গল্পের সামান্য কিছু ফিচার্স রয়েছে, সেটা আমরা আলোচনা করব। দ্য আইরনিক্যাল ফ্যাক্ট, এই যে বিদ্রূপ বা ব্যঙ্গাত্মক যে ঘটনা অ্যাবাউট দ্য প্রোটাগনিস্ট, ওই যে অ্যাস্ট্রোলজারের সম্বন্ধে, ইজ দ্যাট, যেটা হচ্ছে কি আ গ্যাম্বলার, তিনি হচ্ছে একজন অনেকে দেখবে জুয়া খেলে, সেই জুয়া খেলোয়াড়, তিনি জুয়া খেলতো। অ্যান্ড আ মার্ডারার, তিনি একজন কিন্তু খুনিও। হু ইজ ইগনোরেন্ট অফ হিজ ওন ফিউচার হ্যাজ বিকাম অ্যান অ্যাস্ট্রোলজার। হু ইজ ইগনোরেন্ট, যার অজানা ছিল তার নিজের ভবিষ্যৎ, তিনি বা সেই পরিবর্তন হয়ে গেল বা তৈরি হয়ে গিয়েছিল অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী। নেক্সট পয়েন্ট, দ্য রাইটার রিভিলস, এখানে আর কে নারায়ণ লেখক খুব সুন্দরভাবে রিভিলস উপস্থাপন করেছে হাউ দ্য অনলি কোয়ালিফিকেশান নিডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ইন ইন্ডিয়া, যে ভারতে আমাদের কিন্তু ভারতবর্ষে প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে। নর্মালি যেগুলো আমরা এক অ্যাস্ট্রোলজারের বৈশিষ্ট্যের মধ্যে পাই, ইজ স্যাফরন ক্লথস, গেরুয়া পোশাকধারী, আ ফিউ চার্টস, কিছু আঁকি বুঁকি লেখা, অ্যান্ড তিলক, অবশ্যই কিছু তিলক কপালে টানা থাকবে বা আঁকা থাকবে, অ্যান্ড আর কিন অবজারভেশন অফ হিউম্যান নেচার, এবং সূক্ষ্ম অবজারভেশন, লক্ষ্য অফ হিউম্যান নেচার, সূক্ষ্ম অবজারভেশন, কাছ থেকে দেখা অফ হিউম্যান নেচার, মানুষের যে স্বভাবগুলোকে, অ্যালং উইথ আ প্রেজেন্স অফ মাইন্ড, ঠিক তার যে উপস্থিত বুদ্ধির সহিত বা উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি কিন্তু মানুষের যে হিউম্যান নেচারটা কিন্তু একেবারে কাছ থেকে তীক্ষ্ণভাবে সেটা অবজার্ভ করতো, সেটা পরিলক্ষণ বা সেগুলো দেখতেন। এবারে আমরা আরেকটু জানব লেখক সম্বন্ধে। ও হ্যাঁ, এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন প্রোজ রয়েছে, কোন কোন ভার্স কবিতা রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। অ্যাবাউট দ্য অথর কি আর কে নারায়ণ, তার ফুল নাম আমরা এখানে পাবো রসিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী। জন্মগ্রহণ করেন 1906-এর 10ই অক্টোবর, মারা যান 2001 সালের
13 মে, বেটার নন অ্যাজ আর কে নারায়ণ। তিনি আর কে নারায়ণ নামে পরিচিত ছিল। ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার অ্যান্ড নোবেলিস্ট। তিনি ভারতীয় একজন লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। নন ঔপন্যাসিক হিসাবেই পরিচিত ছিলেন। ফর হিজ ওয়ার্ক সেট ইন দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন অফ মালগুড়ি। তার যে কাজটা বেসিক্যালি যে কাল্পনিক বা ফিকশানা বা ইমাজিনারি যে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের যে শহর ও মালগুড়ি, সেই শহরটিকে নিয়ে কিন্তু তার কাল্পনিক চিন্তা বা কাল্পনিক যে বর্ণনা সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তার অ্যাকচুয়ালি যে কল্পনা বা যে কল্পনায় যে শহরটা তিনি দেখতেন বা তার ছবি এঁকেছেন সেটা হচ্ছে দক্ষিণ ভারতের মালগুড়ি ডেজ বলে একটি শহরকে। হি ওয়াজ আ লিডিং অথর অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ছিলেন ভারতবর্ষের ইংলিশ সাহিত্যের প্রাথমিক বা প্রাক লগ্নে তিনি ছিলেন অন্যতম একজন অথর, অ্যালং উইথ মুল্ক রাজ আনন্দ অ্যান্ড রাজারাও। মুল্ক রাজ আনন্দ এবং রাজারাওর তৎকালীন সময় তাদের সমসাময়িক একজন লেখক ছিলেন। এরপরে আমরা আসবো এই শর্ট স্টোরির মেন ক্যারেক্টার্স। ফার্স্ট পাবো আমরা অ্যাস্ট্রোলজার, যিনি হচ্ছে মুখ্য চরিত্রের ভূমিকা পালন করবে। এরপরে পাবো সেই গুরু নায়ক, একজন অ্যাস্ট্রোলজারের কাস্টমার, কিন্তু ওনাকে বা ওই গুরুনায়ককে একসময় তিনি খুন করে কুয়োর মধ্যে ফেলে পালিয়ে এসেছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। যাই হোক, গল্প পড়লে আমরা সেটা পেয়ে যাব। লাস্ট হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, সেটাও আমরা এই শর্ট স্টোরি পড়লে সেটা বুঝতে পেরে যাব। এরপর চলে আসবো আমরা কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো কিন্তু এই টেক্সটের মধ্যে কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে সেটিকে বোঝানোর জন্য আমরা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একজন অ্যাস্ট্রোলজার বসে আছে, তার কিছু পসরা বা কিছু ইকুইপমেন্টস নিয়ে সাজিয়ে বসে আছে। এটা হচ্ছে কি বলতে পারি আমরা, একটা চার্টস, যেটা হচ্ছে কি রহস্যময় এক চার্টস এখানে পাবো। এখানে দেখতে পাচ্ছ যে কপালে কিছু পবিত্র অ্যাশ বা ছাই এবং সিঁদুর লাগানো আছে। একটা অ্যাস্ট্রোলজার কিছু খাতা এবং নোটস কিছু বা আরও অনেক কিছু সাজ সরঞ্জাম রয়েছে। এবার এখানে দেখতে পাবো এখানে হচ্ছে সেই যে কাউরি সেলস করি সেটা দেখতে পাচ্ছি, একটা তির্যক লাইট এবং এটা হ্যাচাক লাইটের আলো। এটা হচ্ছে সেই যে এটা কি না, এটা পাবো আমরা এখানে ঠিক দেখতে পাবো ক্রিস ক্রস মানে হচ্ছে আড়াআড়িভাবে আলো যে পড়ছিল রাস্তায়, এখানকার আলো এই সাইডে আলো এই সাইডে, সেই ক্রিস ক্রসের বর্ণনার জন্য আমি এটা বুঝিয়েছি। এটা তির্যক আলো সবুজ, আশা করি বাকিগুলো যখন পড়াবো বুঝতে পেরে যাবেন। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশান। চোখের যে অবস্থান, দেয়ার পজিশান মানে চোখের যে পজিশান, সেই চোখের পজিশান কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল যথেষ্টভাবে। কীভাবে না, পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের যে দীপ্তি বা তার যে ঔজ্জ্বল্যতা বা ঝলমলে বা চকচকে ভাবটা কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছিল জাস্ট কেবল সেই চোখের অবস্থানের জন্য। কোথায় চোখগুলো রয়েছে না, প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোর হেড, সেই যে রং করা যে কপাল এবং অ্যান্ড দ্য ডার্ক হুইসার, কালো গোঁফ, সেই হুইস্কার্স, যেগুলো আমরা হুইস্কার্স কোথায় দেখতে পাই, বাঘ, সিংহ এবং বেড়াল, তাদের সেই গোঁফের যে ঠিক তাদের মতো সেই গোঁফ রয়েছে, লম্বা এবং বড়, এবং গোঁফটা কিন্তু ডার্ক কালো। তাই যাই হোক, তার সেই যে চোখগুলো কোথায় রয়েছে না, বিটুইন দুটি জিনিস রয়েছে। এখানে হচ্ছে পেইন্টেড ফোরহেড, রং করা কপাল, এবং সেই কালো গোঁফের মাঝখানে তাদের যে অবস্থান কিন্তু কি হয়েছে, তার চোখের যে উজ্জ্বলতা বা ঝকঝকে ভাবটা আরও বেড়ে গেছে। হুইচ স্ট্রিম ডাউন, তার যে কালো গোঁফটা নিচে নেমে এসেছে, হিজ চিক্স,
গাল বরাবর, ইভেন আ হাফ উইটস আইজ, এমনকি সাধারণ বুদ্ধি বা বোকা মানুষের চোখও উড স্পার্কল, জল জল করতো বা ঝকঝক করতো, ইন সাচ আ সেটিং, ঠিক এরকম এক সেটিং বা পটভূমিতে। ঠিক যেমন অ্যাস্ট্রোলজারের যে কপালগুলো লেপা ছিল অ্যাশ এবং ভার্মিলিয়ন দিয়ে চকচক করছিল এবং বড় বড় গোঁফ ছিল, যে যে গোঁফটি কিন্তু সেই তার চিক্স বা দাঁড়ি বরাবর নিচে নেমে এসেছিল। ঠিক এরকম যদি কোনো সাধারণ মানুষের এরকম এক পটভূমিকা থাকে বা এরকম কোনো তাদের যে বৈশিষ্ট্য থাকে, তাদের কিন্তু চোখ ন্যাচারালি একইভাবে ঝলমল বা চকচকে করতো, এটাই বলছে। টু ক্রাউন দ্য এফেক্ট, টু ক্রাউন মানে বাড়িয়ে তুলতে, দ্য এফেক্ট প্রভাব, তার যে আউটস্ট্যান্ডিং যে লুকটাকে আরও বাড়িয়ে তুলতে, হি উন্ট, কুণ্ডুলি পাকিয়ে নিত, আর স্যাফরন কালার টারবান, এক গেরুয়া রঙের টুপি, অ্যারাউন্ড হিজ হেড, ঠিক তার মাথার উপরে চারিদিকে। দিস কালার স্কিমড নেভার ফেল্ড, এই যে কালার স্কিমড, এই যে কালার কম্বিনেশান নেভার ফেল্ড, খুব সুন্দরভাবে তাকে মানাতো, যেটা তাকে হতাশ করতো না কখনো। এরপরে আমরা নেক্সট প্যারা দেখব, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিস আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। ঠিক একজন, ঠিক একটি বা ঠিক যখন মৌমাছিরা যেমন কসমস এবং ডালিয়া এগুলো আমরা নর্মালি উইন্টার সিজনে এই সমস্ত ফ্লাওয়ারগুলো দেখতে পাই। এই ফ্লাওয়ারগুলোতে যখন এই ফ্লাওয়ারের যে মধু বা গন্ধে যখন এই মৌমাছিগুলো যেমন অ্যাট্রাক্ট বা আকর্ষিত হয়ে তাদের গাছের ডালপালায় ঘুরে বেড়ায়, ঠিক এখানে সাধারণ মানুষরা কিন্তু ওই যে অ্যাস্ট্রোলজার তার যে আউটস্ট্যান্ডিং লুক এবং তার যে একেবারে পারফেক্ট লুক, একজন অ্যাস্ট্রোলজার হিসাবে সেই লুকের দ্বারা কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে তার কাছে আসতো, ঠিক মৌমাছির মতো। এই কম্পেয়ারটা কিন্তু এটা ইম্পর্টেন্স, এটা একটু মনে রাখবে, প্রয়োজনে আন্ডারলাইন করে নিও। হি স্যাড আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি, হি স্যাড মানে তিনি বসতেন, আন্ডার দ্য বাউস গাছের ডালের নিচে, অফ আ স্প্রেডিং যে গাছের ডালটা বিস্তৃত, একটু সামনের দিকে এগিয়ে গেছে বা একটু বড় বিস্তৃত, ট্যামারিন ট্রি কোন গাছ না সেই তেঁতুল গাছের বিস্তৃত গাছের ডালপালার নিচেই তিনি বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড, ওই তেঁতুল গাছের ঠিক সামনে এক পাশে বেরিয়ে গেছে বা এক পাশে ছড়িয়ে থাকা বা এক পাশ দিয়ে বেরিয়ে গেছে পথ, একটা রাস্তা, রানিং থ্রু, যেটি ভিতর দিয়ে গিয়েছে দ্য টাউন হল পার্কের মধ্য দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন ম্যানি ওয়েজ, এই রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন দিক দিয়ে। কোন কোন সেই দিকগুলো না, আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এখানে একটা জিনিস দেখো যে ওখানে যে রাস্তাটা ছিল একটু সংকীর্ণ, তাই ওখানে যে লোক হতো, লোকের পরিমাণ বা ভিড়ের পরিমাণটা খুব বেশি, যার জন্য উপচে পড়া ভিড় সব সময় যেন দেখা যেত, আপ অ্যান্ড ডাউন মানে যাতায়াত করতো বা দেখা যেত দিস ন্যারো রোড, ওই সংকীর্ণ রাস্তায় সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত। এখানে কিন্তু সেই অ্যাস্ট্রোলজার কিন্তু সেই 12টা থেকে দুপুর 12টা থেকে কিন্তু সে রাত্রি পর্যন্ত তার কিন্তু ব্যবসা চলছিল। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, বলছে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাদারি ব্যবসা মানুষরা বা দোকান নিয়ে তারা বসতো বা দেখা যেত, ওয়াজ রিপ্রেজেন্টেড দেখা যেত তাদেরকে অল অ্যালং ইটস ওয়ে, ওই রাস্তার পাশেই কিন্তু বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষরা যারা বিশেষ করে যে দোকান নিয়ে বসতো, মানে বিভিন্ন ধরনের ব্যবসায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওই রাস্তার বরাবর বসে যেত বা বসতো। যেমন আমাদের যে উইকলি মার্কেটগুলো হয় সেখানে কিন্তু দেখবে ওই রকম কিছুটা দেখা যায়। এবারে ওই যে রাস্তা বরাবর কোন দোকানদার বা কাদের বসতে দেখা যেত,
এখানে লেখক খুব সুন্দরভাবে মেনশান করেছে। চলো, মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতার ওই রাস্তায় বসতো। আর কে বসতো? সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চুরি করা কিছু যন্ত্রপাতিও বিক্রি হতো, চোরাই মার্কেটের মতো। অ্যান্ড জাং, কিছু বাদ দেওয়া ভাঙাচোরা জিনিসপত্র ওখানে বিক্রি হতো। ম্যাজিশিয়ানস, এবং কিছু জাদু। অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, এবং সেখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে একজন চিপ ক্লথ মানে কম দামের কিছু পোশাক বিক্রেতা, কম দামের পোশাক বিক্রেতা একজন ছিল ওখানে। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে খুব যথেষ্ট পরিমাণ হইহট্টগোল তৈরি করতো অল ডে, সারা দিন ধরে। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো ওই যে শহরের সমস্ত লোকদেরকে কাছে টানার জন্য তার দোকানে। নেক্সট টু হিম, ঠিক ঠিক তার পাশে, ইন ভোসিফেরাসনেস কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ঠিক তার পাশে এসে বসতো একজন ঘুরে ঘুরে বিক্রেতা, ঘুরে ঘুরে যে ভেন্ডর মানে যারা ঘুরে ঘুরে কিছু জিনিস বিক্রি করে। সে কি বিক্রি করছে না, ফ্রাইড গ্রাউন্ড নাটস, সেই যে ভাজা বাদাম বিক্রেতা, চিনে বাদাম বিক্রেতা কিন্তু চিৎকার করে করে, যেমন আমরা লোকাল ট্রেনগুলোতে দেখতে পাই বিভিন্ন যে ভেন্ডররা কত রকমভাবে, তারা কত রকম ভাবে বিভিন্ন গলার আওয়াজ করে তারা কিন্তু বিভিন্ন তাদের পণ্য বা জিনিসপত্র বিক্রি করে। সেই রকম একইভাবে এখানে সেই চীনা বাদাম বিক্রেতা, ভাজা চীনা বাদাম বিক্রেতা কিন্তু কোলাহল করে বা চিৎকার করে কিন্তু তার সেই ভাজা বাদাম বিক্রি করত। আর একটা জিনিস, এই যে ভাজা বাদাম বিক্রি করত এবং তার এই যে পণ্য ভাজা বাদাম, সেই ভাজা বাদামের কিন্তু ডিফারেন্ট নেমস রয়েছে, এখানে তিনি মেনশান করেছে। এখানে লেখো, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইজ ডে, যে তার ওই পণ্য মানে ভাজা বাদামকে কিন্তু বিভিন্ন নাম দিত, প্রত্যেক দিন আলাদা আলাদা কাল্পনিক অভিনব নাম দিত, প্রত্যেকটা দিন আলাদা করে দিত। এখানে কাঁচা বাদাম নয় আমাদের, এখানে কিন্তু ভাজা বাদাম, মনে রাখবে। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন একে বলতো যে বোম্বের আইসক্রিম, আবার একদিন বলতো অ্যান্ড অন দ্য নেক্সট ডে, অন দ্য নেক্সট মানে পরের দিন বা পরে কখনো বলতো কি ডেলি আলমন্ড, এবং দিল্লির সেই বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিনে বা তৃতীয় বার কি বলতো, রাজাস ডেলিগেসি, রাজার সুস্বাদু খাবার সামগ্রী। অ্যান্ড সো অন, আরও অনেক কিছু। অ্যান্ড সো ফোর্থ, খুব দ্রুত সেই নামগুলো পরিবর্তন করতো। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, মানে প্রত্যেক দিন একটা একটি করে নাম চেঞ্জ করে সেগুলোকে কাস্টমারদের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতো যাতে তারা আকর্ষিত হয়, এছাড়া আর কিছুই নয় এই যে নাম চেঞ্জ করার। এরপরে আমরা পাবো কি না, পিপল ফ্লক টু হিম, মানুষেরা ঝাঁকে ঝাঁকে আসতো। ফ্লকড মানে ঝাঁকে ঝাঁকে বা জমায়েত হতো, টু হিম তার কাছে আসতো। ঠিক ইন্টারেস্টিংভাবে বিভিন্ন নাম দিচ্ছে, তাই মানুষের মধ্যে এক কিউরিসিটি তৈরি হচ্ছে যে কী বিক্রি হচ্ছে ওখানে, কেন এরকম নামে ডাকছে বাদামগুলোকে। তাই মানুষ তো অলরেডি সেই কিউরিসিটির বসে তারা কিন্তু ওখানে গিয়ে ঝাঁকে ঝাঁকে জমা হতো বা ওখানে ভিড় জমাতো তার কাছে দোকানে। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, ওই যে ভাজা বাদাম বিক্রেতার যে ভিড়, সেই ভিড়ের মধ্যে বা ভিড়ের কিছু বা যথেষ্ট পরিমাণ লোক ডালিট ঘুরঘুর করতো বা ধীরে ধীরে জমা হতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, কারণ অ্যাস্ট্রোলজার কিন্তু ওই বাদাম বিক্রেতার পাশেই তার পসরা বা দোকান, তাই তারা কিন্তু ওই ভাজা বাদামের দোকান থেকে যখন একটু সরে আসতো বা একটু সাইড হতো তখন কিন্তু তারা দেখতে পেত এক অ্যাস্ট্রোলজারকে, তাই তার দোকানেও তারা আস্তে আস্তে ঘুরঘুর করতো বা ভিড় জমাতো। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a fire which crackled and smoked up above the ground nut heap nearby.
এখানে একটা জিনিস মনে রাখবে যে অ্যাস্ট্রোলজার কিন্তু তার নিজস্ব কোনো লাইট ছিল না, তাই অ্যাস্ট্রোলজার তার যে ব্যবসা চালাতো, তার যে ব্যবসায় লেনদেন করতো জাস্ট কেবল লাইটের দ্বারা, কিন্তু সেই লাইটটা কিন্তু উনার নয়। লাইট অফ বা ফ্লেয়ার একটা মশালের আলো হুইচ ক্র্যাকেল, যেটা চড়চড় করতো, অ্যান্ড স্মোকটা ধোঁয়ার উপরে উঠতো অ্যাবাভ দ্য গ্রাউন্ড না ঢিপ, যেটা ছিল কোথায় না সেই যে বাদাম ভাজা বাদাম বা সেই যে চীনা ভাজা বাদামের স্তূপের ওপরেই কিন্তু সেটা ছিল, সেই মশালের আলো নিয়ার বাই পাশের যে দোকান, যে ভাজা বাদামের দোকান, তার দোকান থেকে বা সেই দোকানদার ভাজা বাদাম দোকানদার তার যে বাদামের ওপর ওই লাইটটা রেখেছিল, আর ওই লাইটের আলোয় ওর ব্যবসা চলতো। আশা করছি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব নেক্সট প্যারা। হিজ এখানে হাফ দ্য এনচেন্টমেন্ট অফ দিস প্লেস, ওই যে জায়গাটা কোথায় না একটি বড় তেঁতুল গাছের নিচে, যার শাখা প্রশাখা বিস্তৃত, ঠিক তার নিচেই যে বসেছিল সেই আমাদের আলোচিত অ্যাস্ট্রোলজার। তাই হাফ দ্য এনচেন্টমেন্ট, যে অর্ধেক রহস্য অফ দ্য প্লেস ওই জায়গার, ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট that it did not have the benefit of municipal lighting. অ্যাকচুয়ালি যে রহস্য, যে এক মায়া পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক এটা কিন্তু তৈরি হয়েছিল, আর এটাই কিন্তু তার খুব সুবিধা হয়েছিল ব্যবসার জন্য। তাই বলা হচ্ছে এটা উপযুক্ত ছিল টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটাই সেই ঘটনা যে এখানে কোনো পৌরসভার লাইট ছিল না, তাই এখানে এক রহস্য ভাব ছিল ওই জায়গায়। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস, ওই জায়গাটা কিন্তু আলোকিত হয়েছিল কিসের দ্বারা? দোকানের আলোগুলোর দ্বারা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, একজন বা দুজনের রয়েছে কি বা ছিল হিস করা শব্দ গ্যাস লাইটস, মানে হ্যাচাকের আলো। আগেকার দিনে সেই হ্যাচাকের আলোর ছিল, সেই হিস করা হ্যাচাকের লাইট ছিল দু একজনের। সাম হ্যাড ন্যাকড ফ্লেয়ার স্টাক অন পোলস, কিছু দোকানদারের দোকানদারের ছিল কি ন্যাকেড উন্মুক্ত, ফ্লেয়ার স্টাক জ্বালানো মশাল, অন পোলস লাঠির ওপরে। সাম ওয়ার কিছু দোকান, ওয়ার লিট আপ আলোকিত হয়েছিল, বাই ওল্ড সাইকেল ল্যাম্পস পুরনো সাইকেলের বাতি দ্বারা। অ্যান্ড ওয়ান অর টু একটি বা আরও দুটি দোকান, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ঠিক অ্যাস্ট্রোলজার্সের মতো, তারা ম্যানেজড মানে ব্যবস্থা করে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব আলো ছাড়া তারা কিন্তু তাদের ব্যবসাটা চালিয়ে নিত, অবশ্যই অন্যের আলোর দ্বারা। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস, যেটা বলছিলাম ক্রিস ক্রস মানে হচ্ছে এই যে অংশ থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে ক্রিস ক্রস, ধরো এই সাইড থেকে এটা ধরো রাস্তা, মাঝখানে রাস্তা, এই সাইডের দোকান রয়েছে, তার আলো এই সাইডে পড়ছে, এই সাইডের দোকানের আলো এই সাইডে পড়ছে, এটাকে বলা হয় ক্রিস ক্রস। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস, এটা ছিল এক বিভ্রান্তিকর ক্রুশাকার অব লাইট রেজ, আলোর রশ্মির, অ্যান্ড মুভিং শ্যাডোস, এবং মুভিং শ্যাডোস বলা হচ্ছে কারণ ওই যে রাস্তাটি ছিল সংকীর্ণ, তাই ওখানে যে মানুষের ভিড় হতো, মানুষ কিন্তু যাতায়াত করতো অল টাইম, তাই তাদের যে এক হালকা আবছা শ্যাডো ছায়াগুলো কিন্তু পড়তো, এবং সেগুলো যেন চলছে, মুভিং, অনবরত মুভিং, চলমান। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই যে বিভ্রান্তিকর এক যে লাইট, যে আলোর যে রশ্মি বা আলোর যে রশ্মি, এগুলো কিন্তু সেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে খুবই মানানসই, তার সঙ্গে খুবই মানিয়ে গিয়েছিল খুব সুন্দরভাবে। ফর দ্য সিম্পল রিজন, কারণ সেখানে একটা সাদা বা মাটা একটা সামান্য একটা কারণ রয়েছে, সাধারণ কারণ কি, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার,
সাধারণ কারণ কি বা একটা সামান্য কারণ কি না, ওই যে অ্যাস্ট্রোলজারের ন্যূনতম কোনো ইচ্ছাই ছিল না, লক্ষ্য ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ, তার জীবনের শুরুর দিকে। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, সে তো জানতোই না বেশি কিছু কী ঘটছিল, টু হ্যাপেন, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছিল, টু আদার্স, অন্যদের, দেন হি নিউ, তার তুলনায় সে এটাও জানতো না হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, কয়েক মুহূর্ত পরে ওর নিজের কি ঘটতে চলেছিল সেটা তো ওনার টোটালি অজানা ছিল। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার, তিনি যেমনটা অজানা ছিল টু দ্য স্টার্স, নক্ষত্র গ্রহের বিষয়ে যতটা তিনি অজ্ঞ ছিল, অজানা ছিল তার যতটা, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, একইভাবে তার সেই নির্বোধ বোকা কাস্টমার্সদের মতো, তার সেই যে নির্বোধ বোকা কাস্টমার্সরা যে ভিড় করতো, তাদের যেমন গ্রহ নক্ষত্র সম্বন্ধে যতটা না ধারণা ছিল, তারা যেমন জানতো না বেশি করে গ্রহ নক্ষত্র নিয়ে, ঠিক একইভাবে এই যে অ্যাস্ট্রোলজার সেও সেই সেম কেস, অ্যাস্ট্রোলজারও বেশি কিছু জানতো না। ঠিক যেন অজানা এক, তার যে কাস্টমার্সের মতোই তার পরিস্থিতি, তার অবস্থা, বেশি কিছু জানতো না অ্যাকচুয়ালি তিনি, মানে হি ওয়াজ নট আ ট্রেন্ড অ্যাস্ট্রোলজার, ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরি ওয়ান, তবুও তিনি যে সমস্ত জিনিসগুলো বলতো সেগুলো কিন্তু মুগ্ধ করতো এবং বিস্মিত বা অবাক করে তুলতো এভরি ওয়ান, প্রত্যেকটি কাস্টমারকে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এই যে তার যে কাস্টমাররা অবাক হয়ে যেত, তার মুগ্ধ হতো, তার একমাত্রই কারণ বা তার কারণ কি, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এটা ছিল তার পর্যবেক্ষণ, প্র্যাকটিস, অনুশীলন, অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার্ক, সুচতুর অনুমানের ফল। অল দ্য সেম, একইভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, একইভাবে এটা ছিল যেমনটি এক সৎ মানুষের পরিশ্রমের ফসল, অ্যাজ এনি আদার, অন্যদের মতো, মানে এখানে তিনি বলতে চাইছেন যে অল দ্য সেম, একইভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার, সৎ মানুষ যতটাই পরিশ্রম করত, ঠিক পরিশ্রম করে যতটা তার পারিশ্রমিক পেত, অ্যাজ এনি আদার্স, ঠিক অন্যদের মতো তিনিও সেই সৎভাবে কিন্তু পরিশ্রমের ফসল তুলত বা পয়সা ইনকাম করত। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস, তিনি যে পারিশ্রমিক পেত সেটার তিনি কিন্তু যোগ্য, যথেষ্ট পরিশ্রম করতেন বা করতো। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে, দিনের শেষে যে পারিশ্রমিক বাড়িতে নিয়ে যেত। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে বাড়ি ছেড়েছিল, তার গ্রাম ছেড়েছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, পূর্ব কোনো চিন্তা বা পরিকল্পনা ছাড়া। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি তার গ্রামে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তার কিন্তু সেই পূর্বপুরুষদের কাজগুলোই তাকে করতে হতো, নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, লিভিং, পূর্বপুরুষদের মতো গতানুগতিক জীবনযাপন করা, ম্যারিং, কিছু দিন পরে যখন বয়স হয়ে যাবে বিয়ে করা, অ্যান্ড রাইপনিং ইন হিজ কর্নফিল্ড, এবং সেই যে চাষের জমিগুলোতে সোয়িং, বপন করা, তারপরে সেই ফসলগুলো যথেষ্ট পরিমাণে ফসল যখন পেকে যাবে সেগুলোকে শস্যক্ষেত্রে থেকে সেগুলোকে রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড, মানে শস্যক্ষেত্রে দেখভালের পরে সেই শস্যকে তোলা, সেগুলো দেখভাল করা।
বা শস্য ক্ষেত্রে দেখভাল করা বা শস্য ক্ষেত্রে কাজ করা, সেই চাষবাস করা, এটাই হচ্ছে মেন কাজ, সেগুলোই করতে হতো। অ্যান অ্যানসেস্ট্রাল হোম, পৈতৃক ভিটের দেখাশোনা করতে হতো তাকে। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তার হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি বা পারল না, টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, প্রায় 200 বা কয়েকশো মাইল যতক্ষণ না তিনি পিছনে ফেলে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি রেস্ট বা বিশ্রাম নিতে পারেনি। এর নিশ্চয়ই কারণ রয়েছে, পরে আমরা পাবো। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একজন গ্রামের সাধারণ মানুষ হিসাবে কিন্তু এই যে 200 প্রায় 100 মাইল বা কয়েকশো মাইল যে পথ অতিক্রম করা, সেটা কিন্তু একটা সামান্য, টু আ ভিলেজ আর ইট ইজ আ গ্রেট, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। অ্যাজ ইফ, যেন অ্যান ওসিয়ান ফ্লোড বিটুইন, মনে হচ্ছে যেন এক সমুদ্র পার করেই ফেলেছে, পার করার মতোই হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্যারায়। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস, তার ছিল কার্যকরী বিশ্লেষণ অফ ম্যানকাইন্ড স্ট্রাগল, মানুষের সমস্যা। মানুষের কী কী সমস্যা রয়েছে? ম্যারেজ, বিবাহের সমস্যা, বৈবাহিক, মানি, টাকা পয়সার সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস, এবং জটিলতা। ট্যাঙ্গলস মানে হচ্ছে বৈবাহিক সম্পর্কের জটিলতা, ট্যাঙ্গলস মানে জটিলতা অফ হিউম্যান টাইস, বৈবাহিক সম্পর্কের জটিলতা। লং প্র্যাকটিস, বহুদিনের যে অনুশীলনী, হ্যাডস সার্পেন্ট হিজ পারসেপশান, এই যে তিনি যে এখানে যে প্র্যাকটিস করছে, এই যে তিনি যে একজন অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, তাই হচ্ছে লং প্র্যাকটিস, দীর্ঘদিনের অনুশীলনী। হ্যাড সার্পেন্ট, তীক্ষ্ণ করে তুলেছিল হিজ পারসেপশান, তার ধারণা, চিন্তাভাবনাগুলোকে। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, বুঝে নিত, হোয়াট আজ রং, তার 5 মিনিটের মধ্যে তিনি বুঝে নিত কোন জিনিসগুলো একজন সামনের কাস্টমারের বা কাস্টমারের কোন জিনিসগুলো ফল্ট রয়েছে, তার কী সমস্যা রয়েছে, তিনি কিন্তু 5 মিনিটের মধ্যে বুঝে নিত, 5 মিনিটের মধ্যে। হি চার্জড 3 পাই, তিনি কিন্তু ধার্য করতেন 3 পাই করে, এটাও একটা টাকা পয়সা তখনকার দিনে, সেই 3 পাই করে টাকা নিত পার কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন পিছু। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনোই খুলতেন না তার মুখটি, টিল, যতক্ষণ না পর্যন্ত দ্য আদার হ্যাড স্পোকেন, মানে তার সামনে সেই বক্তা বা কাস্টমার বলছে ফর অ্যাট লিস্ট 10 মিনিট, যতক্ষণ না সামনের কাস্টমার অন্ততপক্ষে 10 মিনিট বলছে টানা, ততক্ষণ তিনি থামতেন না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, ওই 10 মিনিটই কিন্তু যথেষ্ট তথ্য, স্টাফ মানে তথ্য দিয়ে দিত, প্রদান করতো তাকে। ফর আ ডোজেন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, সেই 12খানা বা 1 ডজন মতো উত্তর এবং তার উপদেশের সমস্ত আনসার কিন্তু তিনি ওই 10 মিনিটের মধ্য থেকে পেয়ে যেত, এবং সেখান থেকে সে উত্তর দিত এবং উপদেশও দিয়ে দিত কাস্টমারদের। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন কিন্তু তিনি ওই সামনের ব্যক্তিকে মানে মক্কেল বা কাস্টমারকে যখন কিছু বলতেন, গেজিং, এক দৃষ্টি তাকিয়ে থাকতো, অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে। অবশ্যই এটা তাকানোর একটা কৌশল রয়েছে এবং তার একটা নিশ্চয়ই টেকনিক রয়েছে বা একটা বিশেষত্ব রয়েছে, কারণ হাতের তালু থেকে কোনো কিছু দেখে হঠাৎ করে সেইটা নিয়ে বললো যে তোমার হাতের তালুতে এই অংশে এইটা রয়েছে, এইটা এই শনি গ্রহ বা তোমার শনির দশা চলছে, এরকমভাবে কিছু একটা জিনিস খুঁজে সেটাকে নিয়ে আবার তাকে বলা, এই জন্য তার হাতের তালুর দিকে তাকাতো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইয়োর এফোর্টস, বিভিন্ন দিক দিয়ে তুমি পাচ্ছ না সম্পূর্ণ ফল, ফর ইয়োর এফোর্টস, আপনার যে প্রচেষ্টার সম্পূর্ণ ফল পাচ্ছেন না আপনি। 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, 10 জনের মধ্যে 9 জন কিন্তু প্রভাবিত হতো, তার কথায় প্রভাবিত হতো এবং তার সঙ্গে
তার কথায় সহমত হতো। অর অথবা হি কোয়েশ্চেন, সে প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে কোনো এক মহিলা এমন রয়েছে, মে বি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে সে কোনো দূর সম্পর্কে, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যার সঙ্গে তোমার কোনো মতের মিল নেই। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে এই চরিত্রের এক বিশেষ বর্ণনা বা বিশ্লেষণ করে তাকে শোনাতো। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, এই বেশিরভাগ সমস্যা কিন্তু আপনার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হিজ, যেখানে শনির দশা, শনির অবস্থান রয়েছে বা শনির দশা চলছে, সেখানে কিভাবে আপনি সফলতা পাবেন। ইউ হ্যাভ অ্যান ইমপেচুয়াস নেচার, তোমার মধ্যে এক দুর্বল হঠকারী স্বভাব রয়েছে। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, এক উগ্র বহির্মুখী জীবন রয়েছে। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে কিন্তু তিনি জায়গা করে নিতেন। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট নরম স্বভাবের অফ আস, বা ভীতু স্বভাবের যে কিছু মানুষ আমাদের মধ্যে, লাভস টু থিঙ্ক, তারাও ভালোবাসে চিন্তা করতে, দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র, তার বাইরেরটা কিন্তু ভয়ঙ্কর। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you all understand my video, my teaching. I do hope you all subscribe and comment on the comment section. So thank you so much.